হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজকে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের তৃতীয় পর্বে তোমাদের সঙ্গে আলোচনা করব যে আগের আমরা পার্ট 2 যতটা পড়িয়েছিলাম তার ঠিক পরবর্তী থেকে আমরা এখান থেকে স্টার্ট করব। আগে তোমাদের দ্বিতীয় পর্বে পড়িয়েছিলাম রেট ইকুয়েশনকে আমরা কীভাবে এক্সপ্রেস করবো, আর সেখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে রেট ইকুয়েশনটা কিন্তু এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, এবং এর সঙ্গে কেমিক্যাল ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা ভরকিয়ার সূত্র থেকে যে রেট ইকুয়েশন পাই তার সঙ্গে কিন্তু এই রেট ইকুয়েশনের কোনো সম্পর্ক নেই। তাহলে রেট ইকুয়েশনটা ওভারঅল আমরা বলতে পারি এটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম যে ধরো এই এক্সাম্পলটা বলেছিলাম 2N2O5 এখান থেকে NO2 প্লাস O2। তাহলে এখান থেকে তোমরা যদি ভরকিয়ার সূত্র অনুযায়ী প্রয়োগ করো সেক্ষেত্রে আমরা রিয়াকশান রেট পাবো আমরা কত, K of N2O5 এর হোল স্কোয়ার। এটা কিন্তু ল অফ মাস অ্যাকশন অনুযায়ী, কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা পেয়েছিলাম কত, R = K of N2O5। তাহলে N2O5, তাহলে এর রেট ইকুয়েশন হচ্ছে আমরা এটা পেয়েছি, তাহলে এটা কিন্তু নয়। তাহলে দেখো তোমাদেরকে সেকেন্ড পর্বে যেটা আমরা আলোচনা করেছিলাম যে কোনো রিয়াকশানের রেট ইকুয়েশনটা অনলি ফর ডিপেন্ড করবে তার এক্সপেরিমেন্টালের উপর ডিপেন্ড করবে। আমরা এক্সপেরিমেন্ট করে যেই রেট ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে তার সঠিক রেট ইকুয়েশন। আজকে আমরা যে এখান থেকে রেট ইকুয়েশন থেকে যেটা পেয়েছিলাম একটা ধ্রুবক পেয়েছিলাম, দেখো এই কে, এটাকে আমরা বলেছিলাম স্পেসিফিক রিয়াকশান রেট অথবা আমরা রেট কনস্ট্যান্ট বলতে পারি। এই রেট কনস্ট্যান্টের ইউনিট এবং হচ্ছে ওভারঅল যে তোমাদের অর্ডার অফ দ্য রিয়াকশান আর মলিকুলারিটি মানে আণবিকতা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আসি, দেখো তো এখানে রিয়াকশান যে স্পেসিফিক রিয়াকশান রেট অথবা রেট কনস্ট্যান্ট যেটা আমরা পেয়েছি ফার্স্ট, দেখো এখানে আমরা এখান থেকে আমরা কে পেয়েছি। তাহলে কেটা হচ্ছে আমার কি রিয়াকশান স্পেসিফিক রিয়াকশান রেট। আচ্ছা দেখো এই যে একটা বিক্রিয়া আমার একটা জেনারেলাইজ ফর্ম এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আমরা বলতে পারি তাহলে রেট ইকুয়াল টু কে অফ তাহলে A টু দি পাওয়ার অফ x অ্যান্ড B টু দি পাওয়ার অফ y। আচ্ছা এখানে আমি কিন্তু x আর y লিখলাম। এখন আমি ধরে নিলাম এর গারত্ব রাশির, তাহলে A এর গারত্ব রাশির ঘাত বা পাওয়ার হচ্ছে আমি x, আর B এর গারত্ব রাশির ঘাতকে আমি ধরেছি y। আচ্ছা এখন এখানে দেখো এখানে x আর y কে আমি ধরেছি কি A এর গারত্ব রাশির ঘাত x আর B এর গারত্ব রাশির ঘাত আমরা y লিখেছি। তাহলে এখানে x আর y এর মানটা, তাহলে এটা হচ্ছে A এর পাওয়ার হচ্ছে x আর B এর পাওয়ার হচ্ছে কত y। আচ্ছা এবার দেখো এই x অ্যান্ড y এর মানটা এখানে আমার যে ব্যালেন্স ইকুয়েশন যেটা আছে কেমিক্যাল যেটা ব্যালেন্স ইকুয়েশন যেটা দেবে, এখানে E এর গারত্ব রাশির সঙ্গে আমার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে A, আর এখানে B এর সঙ্গে রয়েছে B। তাহলে এখন বলছি তাহলে দেখো এই x অথবা y এর মান কিন্তু A বা B এর সঙ্গে সমান হতেও পারে আবার নাও পারে। আমরা দেখো দ্বিতীয় পর্বে তোমাদেরকে এরকম একটা উদাহরণ করে দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম কি তাহলে কিছু ক্ষেত্রে দেখো এই গারত্ব রাশির ঘাত বা পাওয়ারটা অনেক সময় তার কিন্তু কেমিক্যাল ব্যালেন্স ইকুয়েশনে যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট রয়েছে তার সঙ্গে সমান হচ্ছে, আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, মানে এটা এক হতেও পারে অথবা নাও হতে পারে। আচ্ছা এবার দেখো তোমরা এখানে একটা রাশি পেয়েছিলে কি কে, এইটাকে আমরা হার ধ্রুবক অথবা রেট কনস্ট্যান্ট বলছি। আচ্ছা এখন এই হার ধ্রুবকটা ডেফিনেশনটা তোমাদের আমরা দ্বিতীয় পর্বে বলেছিলাম। এখন যদি আমরা এর মান যদি একক ধরি অথবা বি এর মান এর গারত্ব রাশি যদি আমি একক ধরি, তাহলে এখানে রেট ইকুয়াল টু আমার আসবে, দেখো রেট ইকুয়াল টু 1 আসবে। তাহলে আমরা বলতে পারি তাহলে রেট ইকুয়াল টু এখানে আসছে আমার কে, তাহলে রেট ইকুয়াল টু অনলি ফর কে আসছে, আর এখানে 1 টু দি পাওয়ার x অ্যান্ড B টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার y এর মান আমার কত 1ই আসবে। তাহলে এখান থেকে এর আমরা ডেফিনেশনটা আমরা দিতে পারবো কিভাবে, তাহলে কোনো বিক্রিয়ার একক, তাহলে বিক্রিয়াগুলির একক গারত্বে তার যা বিক্রিয়া হার হয় তাহলে সেটাকেই তার বলা হচ্ছে কি হার ধ্রুবক বলা হচ্ছে। আচ্ছা এবার দেখো এই হার ধ্রুবকের মানগুলো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে এইটা আমরা একটা কনস্ট্যান্ট পেয়েছি, এই কনস্ট্যান্ট যেটা হার ধ্রুবক রয়েছে এর মান কী কী বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে এখানে দেখো আমরা এই ডেফিনেশনেই বলছি তাহলে একক গারত্বে, তাহলে বিক্রিয়কের একক গারত্বে যে বিক্রিয়া হার হয় সেটাকে তার আমরা হার ধ্রুবক বলছি। তাহলে যেহেতু একক গারত্বে বলে দিয়েছে তাহলে এখান থেকে ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে হার ধ্রুবকটা কিন্তু তার বিক্রিয়কের গারত্বের উপর ডিপেন্ড করবে না। তাহলে এক নাম্বার হচ্ছে তাহলে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি কোনো একটা বিক্রিয়া সম্পন্ন করা হয় তাহলে এই হার ধ্রুবকের মান বিক্রিয়কের গারত্বের উপর ডিপেন্ড করবে না। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট আমরা বলতে পারি তাহলে হার ধ্রুবকের মান, তাহলে এই কে এর মান এক নাম্বার হচ্ছে গারত্ব, তাহলে বিক্রিয়কের গারত্বের উপর ডিপেন্ড করবে না।
বিক্রিয়কের গাঢ়ত্বের উপর করবে না। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে প্রথম পয়েন্ট আমার কি বলা হয়েছে, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করবে না। তাহলে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি কি এই বিক্রিয়কের গাঢ়ত্বের উপর কিন্তু বিক্রিয়া যে হার্ধবাক যেটা রয়েছে ওটা ডিপেন্ড করবে না। আবার প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে ধরো এ প্লাস বি যদি আমরা একটা বিক্রিয়া করি, ধরো এখান থেকে একটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, সি প্লাস ডি এখান থেকে একটা প্রোডাক্ট, তাহলে এরকম বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট হার্ধবাকের মান একটা থাকবে। ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে যে একটা হার্ধবাক হবে সেটা কিন্তু নির্দিষ্ট, আবার এই বিক্রিয়ার ক্ষেত্রে যে হার্ধবাক হবে সেটাও কিন্তু নির্দিষ্ট। তাহলে প্রত্যেকটা বিক্রিয়ার একটা নির্দিষ্ট হার্ধবাক থাকবে। এবারে এখান থেকে আমরা একটা কনক্লুড করতে পারি, হার্ধবাকের মান যত বেশি হবে আমরা বলতে পারি তাহলে বিক্রিয়ার গতি তত বেশি হবে। হার্ধবাকের মান থেকে আমরা কিন্তু বিক্রিয়ার গতি সম্বন্ধে কোনো ধারণা পেতে পারি। তাহলে এক নম্বর হচ্ছে আমার কি হার্ধবাকের তোমার হার্ধবাকের মানটা গাঢ়তার উপর ডিপেন্ড করছে না। আবার এখান থেকে আমরা দেখো হার্ধবাকের কোনো বিক্রিয়ার ক্ষেত্রে হার্ধবাকের মান থেকে আমরা তার গতি সম্বন্ধে আমরা ধারণা দিতে পারি। মানে কি হার্ধবাকের মান বেশি মানে আমরা বলতে পারি কি ওই বিক্রিয়ার গতিবেগ বেশি, আর হার্ধবাকের মান কম হলে বিক্রিয়ার গতিবেগ কম। আচ্ছা, এবারে দেখো তাহলে আমরা হার্ধবাক নিয়ে আমরা 3টে পয়েন্ট বললাম। আর কি হতে পারে, হার্ধবাকের মান কিন্তু উষ্ণতার উপর ডিপেন্ড করে। আমরা যদি উষ্ণতার পরিবর্তন করি তাহলে এর আগে দেখো গতিবেগ বলেছিলাম কি উষ্ণতা বাড়ালে কোনো বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়, আবার যদি আমরা উষ্ণতা যদি আমরা কমাই তাহলে কোনো বিক্রিয়ার গতিবেগ কমে যায়। তাহলে আবার গতিবেগ হার্ধবাক এই দুটো পরস্পরের সম্পর্কযুক্ত, যেহেতু হার্ধবাক যদি বেশি হয় গতিবেগ বিক্রিয়ার বেশি, এখানে আমরা এটা বলতে পারি। তাহলে এখন উষ্ণতা যদি আমরা বাড়াই তাহলে কোনো বিক্রিয়ার গতিবেগ কিন্তু হার্ধবাক বৃদ্ধি পাবে, আবার উষ্ণতা কমালে হার্ধবাকের মান কমে যাবে। তাহলে আমরা বলতে পারি তাহলে এখান থেকে তাহলে হার্ধবাকের মান বা আমরা এখানে বলতে কি এর মান উষ্ণতার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে আমার কি হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে একটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, আর একটা হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করে। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখো এখানে হার্ধবাক কে এর একটা কিন্তু একক আছে, ইউনিট আছে। এই একক এর একটা ইউনিট আছে, একটা ইউনিট প্রেজেন্ট আছে। এখন এই বিক্রিয়ার এই হার্ধবাকের একক, এই হার্ধবাকের একক হচ্ছে আবার বিক্রিয়ার ক্রম মানে হচ্ছে তার অর্ডার অফ দ্য রিয়াকশান উপর ডিপেন্ড করছে। তাহলে এই অর্ডার অফ রিয়াকশান কি? আচ্ছা, তোমাদের এই যে পয়েন্টটা আমি বললাম বিক্রিয়ার এই হার্ধবাকের একক, তাহলে ইউনিটটা কিন্তু এর সামগ্রিক ক্রম, তাহলে ইউনিট সামগ্রিক ক্রম বা ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশান ক্রম এবং সময়ের উপর ডিপেন্ড করে এবং সময়ের উপর নির্ভর করে। তাহলে দেখো এখানে আমরা যে পয়েন্টগুলো বলেছি এখান থেকে কিন্তু হার্ধবাক সম্বন্ধে আমাদের মোটামুটি একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এক হচ্ছে আমরা হার্ধবাকটা কোনো বিক্রিয়কের গাঢ়তার উপর ডিপেন্ড করবে না, বা কোনো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার্ধবাকের মান নির্দিষ্ট থাকবে। তারপরে আমরা বলেছি কি দেখো এখানে হার্ধবাকের মান উষ্ণতার উপর ডিপেন্ড করবে। আবার হার্ধবাক থেকে আমরা বলতে পারি যে বিক্রিয়া হার্ধবাকের মান বেশি হবে সেই বিক্রিয়ার গতিবেগ বেশি হবে। আর পরে একদম শেষ পয়েন্ট আমরা বলেছি কি হার্ধবাকের একটা একক আছে, এর একটা ইউনিট আছে, এবং এই ইউনিটটা বিক্রিয়ার ক্রম এবং হচ্ছে তার সামগ্রিক ক্রম এবং সময়ের উপর ডিপেন্ড করবে। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে বিক্রিয়ার ক্রম কি। আচ্ছা, এবার দেখে নাও বিক্রিয়ার ক্রম কাকে বলে, বা তোমরা বিক্রিয়ার ক্রমটাকে কিভাবে লিখবে। আচ্ছা, এবারের পয়েন্ট অর্ডার অফ দ্য রিয়াকশন। আচ্ছা, এখানে ধরো আমি একটা রিয়াকশন লিখছি এ আচ্ছা, এখানে ধরো একটা আমার বিক্রিয়া এখানে লেখা আছে, ধরো একটা জেনারেল ফর্মে লেখা আছে এ প্লাস অফ বি এবং সি এটা বিক্রিয়া করে আমার এই প্রোডাক্ট উৎপন্ন করছে। তাহলে আমি এখন যদি ধরে নিই ধরো এখানে এ যেটা রয়েছে এর গাঢ়ত্ব রাশির ঘাত, এর গাঢ়ত্ব রাশির ঘাত তুমি এক্স লিখতে পারো বা যে কোনো কিছু লিখতে পারো আলফা। একইভাবে বি এর লিখলাম আমরা কত ধরো বিটা, আর সি এর লিখলাম আমরা
গামা। তাহলে এখান থেকে দেখো আমরা যদি রেট ইকুয়েশন যদি আমরা লিখি তাহলে রেট এটা ইকুয়াল টু আমরা কী জানি কে অফ এ টু দি পাওয়ার আলফা প্লাস অফ বি টু দি পাওয়ার অফ, এখানে সরি এটা আলফা হবে না, এটা বিটা অ্যান্ড সি টু দি পাওয়ার ধরো গামা এটা। তাহলে এই যে আমরা রেট ইকুয়েশন যেটা লিখলাম, তাহলে এখানে আমরা এ এর গাঢ়ত্ব রাশির আমরা পাওয়ার কত আলফা, বি এর গাঢ়ত্ব রাশির পাওয়ার আমরা কত লিখেছি বিটা, আর সি এর কত লিখেছি গামা। আচ্ছা, এই যে গাঢ়ত্ব রাশির যে ঘাতগুলো রয়েছে, ধরো ই এর গাঢ়ত্ব রাশির ঘাত কত আলফা, তাহলে এই আলফাকে আমরা বলতে পারি কি এ যে বিক্রিয়ক যেটা রয়েছে, তাহলে এই বিক্রিয়কের সাপেক্ষে এই বিক্রিয়ার অর্ডার কত আলফা, বি এর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার কত বিটা, সি এর সাপেক্ষে এই বিক্রিয়ার ক্রম হবে গামা। তাহলে আমরা এ এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এবং সি এর সাপেক্ষে আমরা প্রত্যেকটা বিক্রিয়কের সাপেক্ষে মানে রেসপেক্টে আমি আলাদা আলাদা একটা বিক্রিয়ার অর্ডার পাচ্ছি আমরা। তাহলে এবারে ওভারঅল অর্ডারটা কি, তাহলে এই যে সমস্ত আমরা পাওয়ার রাশিগুলো পেলাম, তাহলে এ এর সাপেক্ষে একটা আমরা বিক্রিয়ার অর্ডার পেয়েছি, বি এর সাপেক্ষে একটা আলাদা একটা অর্ডার পেয়েছি এবং সি এর সাপেক্ষে যেটা পেয়েছি, আমরা যদি এগুলো সব যদি আমরা যোগ করি তাহলে এই যোগফল থেকে আমরা সামগ্রিক অর্ডারটা আমরা পেয়ে যাব। তাহলে ওভারঅল অর্ডারটাকে আমরা সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন ইকুয়াল টু হবে আলফা প্লাস বিটা প্লাস গামা। ধরো এইটা, তাহলে এর আগে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো ধরো এখানে এই যে একটা উদাহরণ লিখেছিলাম 2N2O5, এখান থেকে আমরা বলেছিলাম 2N25, এখানে 4 অফ NO2 প্লাস অফ O2। আচ্ছা, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা রেটটা লিখেছিলাম আর ইকুয়াল টু কে অফ N2O5। তাহলে এটা হচ্ছে আমার রেট ইকুয়েশন। তাহলে এখানে N2O5 যেটা রয়েছে, তাহলে এর গাঢ়ত্ব রাশির ঘাত কিছু নেই, মানে এখানে কত আছে এক আছে। তাহলে এই বিক্রিয়ার অর্ডার কত হবে, তাহলে এই বিক্রিয়ার অর্ডার হচ্ছে আমার এক। তাহলে এই বিক্রিয়ার অর্ডার হচ্ছে আমার কত এক। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়াটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান। আচ্ছা, এবারে এই বিক্রিয়ার যে সমস্ত অর্ডারগুলো কিন্তু এন এর মান 0, 1, 2, 3 যে কোনো কিছু হতে পারে, বা এখান থেকে আমার ভগ্নাংশ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, তাহলে যে কোনো কিছু কিন্তু মান থাকতে পারে। তাহলে এন এর মান মানে বিক্রিয়ার ক্রম কিন্তু তোমার 0, 1, 2, 3 এবং 10 ভগ্নাংশও থাকতে পারে বা নেগেটিভও হতে পারে। তাহলে দেখো এখানে আমরা যে অর্ডার যেগুলো আমরা করাচ্ছি, তাহলে বিক্রিয়ার অর্ডার বললাম কি, তাহলে 0 থেকে যে কোনো মান হতে পারে, এর ভগ্নাংশ থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এখন দেখো, আচ্ছা এন এর মান যদি 0 হয়, ধরো এন ইকুয়াল টু ধরো কোনো একটা বিক্রিয়া 0, তাহলে এন ইকুয়াল টু 0 মানে কি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ধরো কে অফ ধরো এ থেকে একটা প্রোডাক্ট হচ্ছে, এ থেকে একটা প্রোডাক্ট হচ্ছে, তাহলে এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি কে অফ, সরি এখানে কে হবে না, আর ইকুয়াল টু কে অফ এ টু দি পাওয়ার একটা ধরো এর একটা যে কোনো একটা অর্ডার রয়েছে, আমি ধরে নিলাম আলফা, এর গাঢ়ত্ব রাশির ঘাত আলফা। তাহলে এখন দেখো, বা আমি এখানে এন লিখতে পারি, এখানে কত লিখতে পারি এন, যেহেতু আমরা অর্ডার ধরেছি, তাহলে এখানে এন ইকুয়াল টু কত 0, তাহলে এটা 0 অর্ডার রিয়াকশান। তাহলে এন ইকুয়াল টু 0 মানে কি, এটা আমরা বলতে পারি কি 0 অর্ডার রিয়াকশান, এটা 0 অর্ডার রিয়াকশান। তাহলে 0 অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে দেখো, তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু কে, যেহেতু তাহলে এখানে আমরা বলতে পারি, তাহলে দেখো তো বিক্রিয়া, তাহলে এখানে গাঢ়ত্বের কোনো কিন্তু রাশি কোনো থাকবে না, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে 0 অর্ডার বিক্রিয়ায়, তাহলে বিক্রিয়াটা দেখো এখানে আমার যে বিক্রিয়ক যেটা রয়েছে, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করবে না। তাহলে তোমাদের শূন্যকম বিক্রিয়া যেটা রয়েছে, তাহলে এর একটা উদাহরণ তোমাদের বলেছিলাম কি, ধরো গোল্ড ধাতুর পৃষ্ঠতলে হাইড্রোজেন আয়োডাইড গ্যাসের বিয়োজন, আমরা যদি এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় দেখো, এটা হাইড্রোজেন আয়োডাইডের উপর ডিপেন্ড করে না, এখানে আমরা যে সলিড যেটা ব্যবহার করেছি, তাহলে কঠিন যে বিক্রিয়ক যেটা রয়েছে তার পৃষ্ঠতলের উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে তাহলে এটা হচ্ছে আমার 0 অর্ডার রিয়াকশান। এনের মান যদি আমরা 1 হয়, সেটাকে আমরা বলতে পারি কি ফার্স্ট অর্ডার রিয়াকশান, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু কে অফ এ টু দি পাওয়ার অফ কত হয়ে যাবে, এখানে এনের মান 1 হয়ে যাবে। আর এনের মান যদি 2 হয়, তাহলে এটা আমরা হচ্ছে কি সেকেন্ড অর্ডার রিয়াকশান, সেকেন্ড অর্ডার রিয়াকশান। তাহলে এখানে আর ইকুয়াল টু কত হবে, কে অফ এখানে এ, তাহলে এর মাথায় 2 হতে পারে, অথবা এখানে হতে পারে এ প্লাস বি যদি থাকে, এইভাবে এখান থেকে যদি প্রোডাক্ট থাকে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কে অফ এ অ্যান্ড বি। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো এর সাপেক্ষে কিন্তু বিক্রিয়া অর্ডার কত 1, আর এর সাপেক্ষে 1, আর বি এর সাপেক্ষে একইভাবে বি এর রেসপেক্টে এর অর্ডার কত 1, তাহলে ওভারঅল অর্ডার কত হবে 1 + 1
আমার কত আসবে 2, তাহলে ওভারঅল অর্ডার হচ্ছে আমার 2। তাহলে আমরা এখান থেকে দেখো অর্ডার, তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশান, সেকেন্ড অর্ডার রিয়াকশান, জিরো অর্ডার রিয়াকশান, তাহলে বিক্রিয়ার অর্ডার কিন্তু যে কোনো কিছু হতে পারে, মাইনাস হতে পারে, তোমার ভগ্নাংশ আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। আচ্ছা, এবারে আমরা হার ধ্রুবক যেটা একটু আগে বলেছি, তাহলে হার ধ্রুবকের একক আমরা কিভাবে ডিটারমাইন করব। আচ্ছা দেখো, হার ধ্রুবকের একক আমরা ডিটারমাইন করতে গেলে বলেছিলাম কি, এটা হার ধ্রুবকের এককটা কিন্তু বিক্রিয়ার অর্ডারের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। আচ্ছা, যেহেতু তোমরা আগেই শুনেছো যে রেট কনস্ট্যান্টের একক কিন্তু বিক্রিয়ার সামগ্রিক ক্রম, মানে অর্ডার অফ দ্য রিয়াকশান, তাহলে বিক্রিয়ার ক্রমের উপর, অর্ডারের উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে আমরা দেখো, ধরো আমি একটা যে কোনো একটা বিক্রিয়া, ধরো এ প্লাস অফ, এখান থেকে ধরো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, এখান থেকে একটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা রেট কীভাবে লিখতে পারি, আর ইকুয়াল টু কে অফ এ টু দি পাওয়ার এন। তাহলে এন হচ্ছে আমরা বলতে পারি, তাহলে এ বিক্রিয়া যেটা রয়েছে, তাহলে এর সাপেক্ষে, তাহলে এর রেসপেক্টে বিক্রিয়ার অর্ডার কত এন, তাহলে এটা এনতম একটা বিক্রিয়া, তাহলে এনতম অর্ডার বিক্রিয়ার ক্ষেত্রে রিয়াকশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। বা এখানে আমরা আরেকটা বলতে পারি, তাহলে এর গারত্ব রাশির ঘাত কত, এখানে এন, এর গারত্ব রাশির ঘাত কত আমার এসছে, এন এসছে। তাহলে এখান থেকে যে কে যেটা আছে, কেটাকে আমরা কি বলছি এখানে, এটা হার ধ্রুবক, আমরা রেট কনস্ট্যান্ট, এটা রেট কনস্ট্যান্ট, বা এটাকে আমরা লিখতে পারি অথবা স্পেসিফিক রিয়াকশান রেট, স্পেসিফিক রিয়াকশান রেট। তাহলে এই আমরা হার ধ্রুবকটা আমরা নির্ণয় করব। এই হার ধ্রুবক কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক বেশি আসে, তোমরা ভালো করে এটা ক্লাসটাকে ফলো করবে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমরা কে এর ইউনিট বার করতে গেলে, তাহলে কে আমি এইদিকে নিয়ে এলাম, তাহলে আর বাই কত হয়ে যাবে, তাহলে কে যদি, তাহলে এখানে এ টু দি পাওয়ার এনটা আর এর নিচে চলে আসবে, তাহলে কে ইকুয়াল টু আর বাই এ টু দি পাওয়ার অফ এন। আচ্ছা, আরটাকে আমরা, তাহলে এটা কি বিক্রিয়া হার, রেট অফ দ্য রিয়াকশান। আচ্ছা, রেট অফ দ্য রিয়াকশানকে তোমরা এর আগে কীভাবে লিখেছিলে, রেট ইকুয়াল টু লিখেছিলে মাইনাস অফ ডি এ বাই ডিটি, তাহলে ডি এ বাই ডিটি, এখান থেকে তার একক তোমরা ডিটারমাইন করেছিলে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে, এটা হচ্ছে কি গারত্ব রাশির একক হচ্ছে মোল পার লিটার, তাহলে মোলার গারত্ব, এটাকে আমরা বলেছি গারত্বকে আমরা মোলার গারত্ব আকারে প্রকাশ করলে আমরা তার এই ইউনিটটা কী হবে, মোল পার লিটার। আর ডিটি মানে টাইমের ইউনিট কি, সেকেন্ড, তাহলে আমার রেটের ইউনিট হবে আমার মোল পার লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে আমরা যখন গারত্বকে আমরা মোলার গারত্বের আকারে প্রকাশ করব, আর যখন আমরা অ্যাটমসফিয়ার আকারে প্রকাশ করব, অ্যাটমসফেরিক প্রেশার আকারে প্রকাশ করবো, তখন কী হবে, অ্যাটম ইন্টু সেকেন্ড ইনভার্স, অ্যাটমসফেরিক ইন্টু সেকেন্ড ইনভার্স। যাই হোক, আমি মোল পার লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স নিয়ে এইটা নিয়ে আমি করাচ্ছি ফার্স্ট। আচ্ছা, মোল পার লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, অথবা আরেকটা হতে পারে আমরা এটিএম ইন্টু সেকেন্ড ইনভার্স, এটাও আমার, তাহলে আমার রেট যে রিয়াকশান রেট রয়েছে তার ইউনিট আমার এর আগে তোমাদের সেকেন্ড পর্বে আমরা করিয়েছিলাম। আচ্ছা, এবারে দেখো, তাহলে এখানে, তাহলে এই মানটা ঠিক পুট করে দাও, তাহলে এখানে আমরা ইউনিটটা কী পেয়েছি, মোল পার লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স পেয়েছি আমরা। তাহলে এখানে বসাও মোল পার লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর গারত্ব রাশির তোমরা ইউনিট জানো কি, মোল পার লিটার। আচ্ছা, এইটা টু দি পাওয়ার কত হবে, এন, এটা টু দি পাওয়ার কত, এন। আচ্ছা, এবার দেখো এটাকে তোমরা দেখো, তাহলে এখানে মোল পার লিটার আর এখানে মোল পার লিটার টু দি পাওয়ার এন আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে মোল পার লিটার ইনভার্স এটা টু দি পাওয়ার, তাহলে এটাকে যদি আমি একটা আলাদা ভেঙে নিই, তাহলে এর মাথায় কত আছে, এর পাওয়ার 1 আছে, তাহলে 1, আর এটা যখনই উপরে উঠবে তখন কী হয়ে যাবে, মাইনাস অফ এন, তাহলে মোল ইন্টু লিটার টু দি পাওয়ার -1, তার কত আমার পাওয়ার আসছে 1 মাইনাস এন, ইনটু আমার আসবে এখানে কত, এখানে হলো সেকেন্ড ইনভার্স, এখানে সেকেন্ড ইনভার্স, তাহলে কে ইকুয়াল টু, তাহলে কে এর ইউনিট, এটা হচ্ছে আমার কে এর ইউনিট, আমি এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, এবারে দেখো এই মানটা, এই ভ্যালুটা ইউজ করে আমরা জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার বিভিন্ন বিক্রিয়ার আমরা ক্রমগুলো ডিটারমাইন করব। তাহলে দেখো, তাহলে এখানে আমরা ইউনিটটা কি পেয়েছি, তাহলে কে এর ইউনিট আমরা পেয়েছি, কে এর ইউনিট হচ্ছে মোল পার লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন
এখানে 1 মাইনাস এন ইন্টু কত হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে এই রাশিটা আমরা পেয়েছি। দেখো মোল পার লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু কত হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে এন এর মান ধরো 0, এন এর মান 0 মানে এটা কি জিরো অর্ডার রিয়াকশান, এটা জিরো অর্ডার রিয়াকশান, জিরো অর্ডার রিয়াকশান। আচ্ছা এন এর মান 0 বসাও, তাহলে এখানে কি এর ইউনিট কি হবে দেখো, তাহলে মোল পার লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন ছিল, এনের জায়গায় কত বসাবে দেখো, এখানে যে ইকুয়েশনটা ছিল তাহলে মোল ইন্টু লিটার টু দি পাওয়ার মাইনাস 1 ইন টু দি পাওয়ার কত হচ্ছে তার পাওয়ার 1 মাইনাস এন, তাহলে এখানে এনের জায়গায় 0 বসাবে, তাহলে এখানে আমার কত হচ্ছে ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে আমার ইউনিটটা আসছে মোল ইন্টু লিটার ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে জিরো অর্ডার রিয়াকশান তার ক্ষেত্রে কে এর, তাহলে এর ইউনিট এর একক কত হচ্ছে, তাহলে কে এর একক হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে অনেক বিক্রিয়া আছে, তুমি এই ইউনিট দেখেই বলে দিতে পারবে এটা কোন ক্রমের বিক্রিয়া, জিরো অর্ডার রিয়াকশান না ফার্স্ট অর্ডার বিক্রিয়া না সেকেন্ড অর্ডার বিক্রিয়া। তাহলে তোমরা কিন্তু ইউনিট দেখেই কিন্তু এটা বলে দিতে পারবে। এবারে দেখো এন ইকুয়াল টু যদি আমার 1 হয় ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশান, তাহলে এটা কি ফার্স্ট অর্ডার রিয়াকশান। আচ্ছা ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে একইভাবে আগে প্রথমে তোমরা ইকুয়েশনটা লিখবে মোল লিটার টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স। আচ্ছা তাহলে এখানে দেখো, তাহলে মোল লিটার ইনভার্স, তাহলে এখানে আমরা দেখো এখানে এন এর মান কত, যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান তাহলে এন এর মান কত হচ্ছে আমার 1, তাহলে এখানে আমি এন এর জায়গায় 1 বসাবো ইন্টু কত হলো আমার সেকেন্ড ইনভার্স। তাহলে 1 মাইনাস 1, তাহলে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 0 ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান কত হয় 1, তাহলে অনলি আমার কী পড়ে যাচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে দেখো, তাহলে যে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে তার ইউনিট কি এর ইউনিটটা কত আসবে সেকেন্ড ইনভার্স, অনলি ফর সেকেন্ড ইনভার্স থাকবে। তাহলে ইউনিট দেখেই তোমরা বুঝে যাবে এটা কোন ক্রমের বিক্রিয়া। আচ্ছা এবার দেখো যদি সেকেন্ড অর্ডার রিয়াকশান হয়, এন ইকুয়াল টু যদি আমার 2 হয় তাহলে ফার্স্ট সেকেন্ড অর্ডার রিয়াকশান, তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে আমরা একইভাবে কে এর মানটা লিখতে পারবো, তাহলে মোল লিটার টু দি পাওয়ার 1 মাইনাস অফ এখানে কত 2 ইন্টু সেকেন্ড ইনভার্স, তাহলে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে আমার হবে যেহেতু লিটারের উপর -1 আর -1 গুণ করলে আমার লিটার, আর এখানে দেখো তাহলে মোল আছে, তাহলে লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। দেখো এখানে তাহলে কে এর মান, তাহলে কে এর একক, এটা কে এর মান নয়, তাহলে হার ধ্রুবক যে কে, তাহলে কে এর একক আমি সেকেন্ড অর্ডার বিক্রিয়ার ক্ষেত্রে পেলাম কি লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে পেলাম অনলি সেকেন্ড ইনভার্স, আর জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এখন আমরা এখান থেকে একটা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। ধরো এইরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিভাবে সেটার আনসার দেবে। আচ্ছা দেখো তোমাদের এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। 1 নম্বর কোয়েশ্চেন এখানে বলছে দ্য রেট অফ দ্য রিয়াকশন বিটুইন টু রিয়াক্ট্যান্টস এ অ্যান্ড বি ডিক্রিজেস বাই আ ফ্যাক্টর অফ 4 ইফ দ্য কনসেন্ট্রেশন অফ বি ইজ ডাবল। মানে যদি বি এর কনসেন্ট্রেশন যদি আমরা ডাবল করি তাহলে বিক্রিয়ার যে হার যেটা রয়েছে তার 1/4 অংশ কমে যাচ্ছে, তাহলে ডিক্রিজেস বাই আ ফ্যাক্টর অফ 4 মানে 4 গুণ কমে যাচ্ছে। তাহলে এখানে বলছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দিস রিয়াকশন উইথ রেসপেক্ট টু বি। এখন ধরো এই যে কোয়েশ্চেনটা বলেছে এটা তুমি আরেকবার পড়ো। তাহলে এখানে বলেছে দ্য রেট অফ দ্য রিয়াকশন বিটুইন টু রিয়াক্ট্যান্টস এ অ্যান্ড বি decreases by a factor of 4 if the concentration of B is double and what is the order of this reaction with respect to B। তাহলে এখানে কোয়েশ্চেনে দেখো ভালো করে পড়ো, এখানে কোয়েশ্চেনে তোমার বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রমটা বার করতে বলেছে। তাহলে এখানে কোয়েশ্চেনের কন্ডিশন আমার বলে দিয়েছে কি, যদি ধর কোনো একটা বিক্রিয়া আছে, ধরো A প্লাস বি, ধরো A প্লাস বি, এখান থেকে ধরো আমি একটা প্রোডাক্ট পাচ্ছি। এখন ধরো এই বিক্রিয়াটা দেওয়া আছে এ প্লাস বি, এখান থেকে প্রোডাক্ট বলা হচ্ছে যদি আমি বি এর কনসেন্ট্রেশন যদি আমরা ডাবল করে দিই তাহলে বিক্রিয়ার রেটটা 4 গুণ কমে যাচ্ছে, তাহলে আগে যা ছিল তার 4 গুণ কমে যাচ্ছে। তাহলে বি এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম তোমাকে বার করতে বলেছে। তাহলে এখন দেখো ধরো তুমি এ প্লাস বি, তাহলে আমি এখানে আনসার নাম্বার 1, তাহলে 1 নম্বর কোশ্চেনের উত্তরটা এখন ফার্স্ট করাচ্ছি। তাহলে এ প্লাস বি এখান থেকে প্রোডাক্ট, তাহলে তুমি এখানে দেখো ফার্স্ট তুমি লেখো আর ইকুয়াল টু কীভাবে লিখতে পারো কে অফ এ টু দি পাওয়ার কত আলফা অ্যান্ড বি টু দি পাওয়ার কত হচ্ছে
বি টু দি পাওয়ার বিটা অথবা বি টু দি পাওয়ার এক্স যে কোনো কিছু লিখতে পারো। তাহলে কে অফ এ টু দি পাওয়ার আলফা অ্যান্ড বি টু দি পাওয়ার কথা হচ্ছে বিটা, তাহলে এটা তোমাকে বলা হয়েছে। তাহলে কোনো একটা মুহূর্তে বিক্রিয়ার রেট হচ্ছে কে অফ এ টু দি পাওয়ার আলফা অ্যান্ড বি টু দি পাওয়ার অফ বিটা। আচ্ছা, এবারে বলা হচ্ছে তুমি বি এর রেট, বি এর কনসেন্ট্রেশন যদি দ্বিগুণ করো তাহলে তার রেটটা 4 গুণ কমে যাচ্ছে। তাহলে বি এর এখন বি এর জায়গায় আমি কত বসাতে পারি, তাহলে বিটা কত বলেছে, বি এর কনসেন্ট্রেশনটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 2b এটা, অথবা আমরা 2 অফ বি এভাবে আমরা লিখতে পারি। তাহলে বি এর কনসেন্ট্রেশনটা কী হয়ে ডাবল হয়ে গেছে। তাহলে আমরা তাহলে এখান থেকে লিখতে পারি কি, তাহলে আরেকটা আমরা এখান থেকে লিখতে পারি, দেখো অতএব তাহলে কে অফ এ টু দি পাওয়ার অফ আলফা, এটা যদি আমার কনস্ট্যান্ট, তাহলে বিটা এখন যখন 2b হয়ে গেছে, 2b টু দি পাওয়ার কত হচ্ছে বিটা ইকুয়াল টু, তখন রেটটা কত হয়ে গেছে এর 1/4, মানে 4 গুণ কী হয়ে গেছে, কমে গেছে। তাহলে এখানে বলছে দেখো, তাহলে এখানে যখনই আমি বি এর কনসেন্ট্রেশনটা ডাবল করছি রেটটা কি হয়ে গেছে, আগের যে রেটটা ছিল, আগে যে বিক্রিয়ার, ধর প্রথমে বিক্রিয়ার আমি এইটা, তাহলে আর ইকুয়াল টু কে অফ এ টু দি পাওয়ার আলফা অ্যান্ড বি টু দি পাওয়ার বিটা, যেখানে আলফা হচ্ছে এর যে গাঢ়ত্ব রাশি রয়েছে এর ঘাত, আর বিটা হচ্ছে বি এর যে গাঢ়ত্ব রাশি যেটা রয়েছে বি এর গাঢ়ত্ব রাশির ঘাত। তাহলে এর পাওয়ার হচ্ছে এটা আলফা অ্যান্ড এর পাওয়ার কত বিটা, এটা আমি ধরলাম। তাহলে তোমার কন্ডিশনে কি বলেছে, বলা হয়েছে কি বি এর গাঢ়ত্ব যদি আমরা দ্বিগুণ করি তার রেটটা আগের রেটের 4 গুণ কমে যাচ্ছে। তাহলে আগের রেট কত ছিল, আর তার 4 গুণ কমে যাচ্ছে, তাহলে ইন্টু 1/4, তাহলে রিডিউস হয়ে গেল। আচ্ছা, এখান থেকে দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে অর কে অফ এ টু দি পাওয়ার আলফা ইন্টু, তাহলে এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার বিটা ইন্টু বি টু দি পাওয়ার কত হচ্ছে বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি আর বাই কত হচ্ছে 4, এটা আমরা লিখতে পারি। পরের লাইনে দেখো, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার বিটাটাকে সামনে নিয়ে চলে এলাম ইন্টু কে অফ এ টু দি পাওয়ার, আচ্ছা এটাকে আমি ফার্স্ট 1 নাম্বার ইকুয়েশন, এটাকে নাম্বারিং করো। আচ্ছা, এবারে দেখো 2 টু দি পাওয়ার বিটা ইন্টু আলফা ইন্টু কত হচ্ছে বি টু দি পাওয়ার কত হচ্ছে আমার বিটা ইকুয়াল টু আর বাই 4, এটা। আচ্ছা, কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা ইন্টু বি টু দি পাওয়ার বিটা, এর মানটা দেখো কার সঙ্গে সমান হচ্ছে, এই আর এর সঙ্গে আমার সমান হচ্ছে। তাহলে আর ইকুয়াল টু কে অফ এ টু দি পাওয়ার আলফা ইন্টু বি টু দি পাওয়ার বিটা, তাহলে আমি এর জায়গায় এই আরটা আমরা পুট করতে পারি। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি অর 2 টু দি পাওয়ার বিটা ইকুয়াল টু, সরি ইন্টু, এটা ইন্টু আর টু দি পাওয়ার বিটা ইন্টু আর ইকুয়াল টু আমার কত হচ্ছে আর বাই 4, আর বাই 4। তাহলে এখানে আর যদি আমার কেটে যায়, তাহলে আমার এখানে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার বিটা ইকুয়াল টু 1/4, আমরা তাহলে এটাকে লিখতে পারি 1/4 মানে 1/2 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার বিটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার অফ -2, তাহলে এখানে দুটো বেস একই হলে আমার এটা উঠে যাবে, অতএব বিটা ইকুয়াল টু আমার হচ্ছে -2। তাহলে এখানে আমার বিটার ভ্যালু আমি কত পেলাম, -2 পেলাম। তাহলে এখানে যদি তুমি এটা লেখো, তাহলে এখানে আমার বিটার ভ্যালু কত, -2 পেলাম। তাহলে বিটাটা হচ্ছে কি, তাহলে বিটা হচ্ছে বি এর যে গাঢ়ত্ব রাশির ঘাত, আর আমরা বলেছিলাম অর্ডার কাকে বলা হচ্ছে, তাহলে কোনো গাঢ়ত্ব রাশির ঘাতটাই হচ্ছে ওই বিক্রিয়ার, ওই বিক্রিয়কের সাপেক্ষে তার অর্ডার। তাহলে এখানে বিটা ভ্যালু কত পেলাম, -2। তাহলে এই বিক্রিয়ার আমার ক্রমটা হচ্ছে কত, -2। আচ্ছা, বিক্রিয়ার ক্রম মানে হচ্ছে বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে কত, -2। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাদের তাহলে বোঝা গেছে আশা করি। সেকেন্ড কোয়েশ্চেন এখানে কি বলা হয়েছে, অর্ডার অফ আ রিয়াকশন ইজ 3/2, তাহলে এখানে তোমাকে অর্ডারটা বলে দিয়েছে 3/2। আচ্ছা, বিক্রিয়ার অর্ডার কিন্তু নেগেটিভও হতে পারে, যে কোনো ভগ্নাংশ হতে পারে। তাহলে দেখো এই যে বিক্রিয়া যেটা করলাম আমরা, এই কোয়েশ্চেনে দেখো বিটার ভ্যালু কত এসছে, -2, নেগেটিভ এসছে। তাহলে এবার সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো ভালো করে। সেকেন্ড কোয়েশ্চেনটা এখানে বলেছে অর্ডার অফ এ রিয়াকশন ইজ 3/2, তাহলে এখানে তোমাকে বিক্রিয়ার ক্রম বলে দিয়েছে, আর কি বলেছে ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট, মানে কে, মানে রেট কনস্ট্যান্ট যেটা রয়েছে হার ধ্রুবক, তার এখানে ইউনিট বলে দিয়েছে মোল টু দি পাওয়ার -x অ্যান্ড ডিএম টু দি পাওয়ার 3x আর সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে আমাকে বার করতে বলেছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর মান বার করতে বলেছে। তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা কিভাবে করবে। আচ্ছা, এবারে কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, তাহলে এখানে আরেকবার তোমরা দেখে নাও। আনসার 2 হচ্ছে, আচ্ছা এখানে বলা হয়েছে তোমাকে রিয়াকশান অর্ডার বলে দিয়েছে n = 3/2 বলেই দিয়েছে। তাহলে অর্ডারকে আমরা n আকারে লিখতে পারি। তাহলে
ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশান n ইকুয়াল টু কত 3/2 তোমাকে বলে দিয়েছে। আর এখানে কি বলেছে ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট ইজ মোল টু দি পাওয়ার -x, তাহলে মোল টু দি পাওয়ার -x আর কি বলেছে dm টু দি পাওয়ার 3x ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার 1, এইটা তাহলে এটা তোমাকে ইউনিট বলে দিয়েছে। তাহলে যে কোনো বিক্রিয়ার ইউনিট তোমাকে, তাহলে এই বিক্রিয়ার ইউনিটটা তোমাকে এখানে এটা বলে দিয়েছে। আচ্ছা এবারে দেখো আমরা প্রথমেই করিয়েছিলাম যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে মানে n ক্রমের যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তার আমার ইউনিটটা কি হয় মোল টু দি পাওয়ার মোল ইন্টু l টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 1/n 1 - n ইন্টু কত হচ্ছে সেকেন্ড টু দি পাওয়ার -1। আমি এটা এখানে লিখছি দেখো, তাহলে মোল ইন্টু লিটার টু দি পাওয়ার -1 লিটার ইনভার্স মোল পার লিটার টু দি পাওয়ার 1 - n ইন্টু কত হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা। তাহলে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তার হার ধ্রুবকের একক বার করা হচ্ছে জেনারেল ফর্মুলা হচ্ছে এটা। আর তোমাকে এখানে দিয়েছে কোনটা এইটা। আচ্ছা এখানে দেখো লিটারটাকে আমরা এই যে লিটার 1 লিটার ইকুয়াল টু মনে রাখবে 1 dm কিউব ডেসিমিটারের কিউব। তাহলে 1 লিটার ইকুয়াল টু কত 1 ডেসিমিটার কিউব। তাহলে এখান থেকে আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, তাহলে মোল টু দি পাওয়ার -x ইন্টু dm কিউব টু দি পাওয়ার অফ x ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1, বা এখান থেকে তুমি এটার জায়গায় লিটারও বসাতে পারো। আচ্ছা এবার দেখো বা আমি এখানে লিটারে কনভার্ট করছি, তাহলে মোল টু দি পাওয়ার -x ইন্টু লিটার টু দি পাওয়ার কত হচ্ছে x ইন্টু সেকেন্ড ইনভার্স। আচ্ছা এখন এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে আমি যে ইউনিট যেটা পেলাম আর ইন জেনারেল আমার যে ইউনিট যেটা দেওয়া আছে। আচ্ছা এটাকে আমি একটু ভেঙে লিখি, তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কিভাবে আমরা লিখতে পারবো দেখো, তাহলে মোল টু দি পাওয়ার 1 - n আর লিটার টু দি পাওয়ার কত হচ্ছে -1, তাহলে এখানে হয়ে যাবে কত হচ্ছে n - 1 হয়ে যাবে ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এখন দেখো এখানে তুমি এর সঙ্গে এটার কম্পেয়ার করো, তাহলে দুটো সমীকরণ আমরা তুলনা করে পাই। তাহলে এখানে -x2 এর সঙ্গে আমরা কম্পেয়ার করবো কত 1 - n, তাহলে মোলের সঙ্গে মোল কম্পেয়ার করো, লিটারের সঙ্গে লিটার, অথবা সেকেন্ডের সঙ্গে যদি সেকেন্ড কম্পেয়ার করো তাহলে আমি এখানে ভ্যালুটা পাবো দেখো, তাহলে লিখতে পারি তাহলে বাই কম্পেয়ারিং দিস টু ইকুয়েশন, তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি তুলনা করি তাহলে -x এর সমান কত পাচ্ছি 1 - n, তাহলে 1 - কত পেলাম n পেলাম। আর তোমাকে এখানে n এর ভ্যালু কত দিয়েছে 3/2 তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে দেখো তাহলে বা -x ইকুয়াল টু 1 - 3/2, তাহলে অথবা তাহলে -x ইকুয়াল টু তাহলে 1 - 3/2, তাহলে এখানে কত আসছে 2 - 3, তাহলে কত -½ তাহলে মাইনাস যদি আমার কেটে যায় তাহলে অথবা আমি কত পেলাম তাহলে x ইকুয়াল টু আমি কত পাচ্ছি ½ পাচ্ছি। তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম ½ পেয়ে গেলাম, তাহলে 1 এর 2 পেলাম। আচ্ছা তোমরা আরেকবার দেখো, তাহলে তোমাকে এখানে n এর ভ্যালু বলে দিয়েছে 3/2 বলে দিয়েছে, তোমাকে ইউনিট দিয়েছে এটা, তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম dm, এই কিউবটাকে 3x আছে আমি এই 3টাকে ভিতরে ঢোকালাম, তাহলে এখানে xটাকে তাহলে আমি আলাদাভাবে এইভাবে লিখতে পারি। আচ্ছা তারপর মোল, আচ্ছা dm কিউব মানে হচ্ছে লিটার, তাহলে মোল টু দি পাওয়ার -x লিটার টু দি পাওয়ার x ইন্টু সেকেন্ড ইনভার্স। আর এবারে দেখো হার ধ্রুবকের হার ধ্রুবক তার এককের আমরা জেনারেল ফর্মুলা আমরা জানি মোল টু দি পাওয়ার -1 ইন্টু লিটার টু দি পাওয়ার n-1 আর সেকেন্ড ইনভার্স। আমরা যদি এই ইকুয়েশান আর এই ইকুয়েশান দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা পাবো -x এর সঙ্গে কম্পেয়ার করলে 1 - n, তাহলে ভ্যালু পেয়ে গেলাম কত দেখো x ইকুয়াল টু কত পেয়ে গেলাম ½। অথবা তুমি ডিরেক্ট এটার সঙ্গে এটার কম্পেয়ার করতে পারো, তাহলে এখানে x ইকুয়াল টু কত হচ্ছে n-1, তাহলে এখানে আরেকটা এইভাবেও করতে পারো দেখো, তো যদি লিটারের সাথে যদি লিটার কম্পেয়ার করো তাহলে x ইকুয়াল টু n-1, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 3/2 - 1, তাহলে অতএব x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে দেখো ½ পেয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু কত পেলে তাহলে এখানে x এর ভ্যালুটা পেয়ে গেলে x এর ভ্যালু কত হচ্ছে ½। আচ্ছা এখানে দেখো তাহলে তোমাদের দুটো কোয়েশ্চেন করিয়েছি দেখো, একটা হচ্ছে বিক্রিয়ার তোমার অর্ডার সম্পর্কিত, আর একটা হচ্ছে সেখান থেকে তোমার ইউনিট যেটা দেওয়া আছে সেখান থেকে বিভিন্ন ভ্যালু তোমাকে বার করতে দিতে পারে। আর আজকে যেগুলো তোমাদের করিয়েছি এইগুলো তো কিন্তু তোমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন অর্ডার অফ দ্য রিয়াকশান তার ইন্টিগ্রেটেড যে রেট ইকুয়েশন সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ আ নাইস ডে।